স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান দেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই গণমানুষের কথা বলতেই আমাদের আয়োজন আমজনতা। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আমজনতার আজকের বিষয় চটের ব্যাগে টাকা, মানি ব্যাগে বাজার। আমাদের সঙ্গে আছেন রুম্পা সৈয়দা ফারজানা জামান, লেখক ও সাংবাদিক। তার কাছে একটু জানতে চাই, রুম্পা, আপনি তো নিয়মিত বাজার করেন, বাজারের হালচাল আমাদের একটু যদি বলতেন। বাজারের হালচাল যদি জানতে পারেন, কোন একটা জায়গায় ইকো হচ্ছে। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে বাজারের হালচাল নিয়ে যদি জানতে চান তাহলে আমি বলবো, আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিই। সেটা হচ্ছে আমার বাসায় সদস্য সংখ্যা হচ্ছে একজন গৃহ সহকর্মী সহ অ্যাডাল্ট 4 জন এবং একজন শিশু। আমি যখন বাজারে যাই দেখা যায় নিত্য প্রয়োজন, আমি বারবার উল্লেখ করছি নিত্য প্রয়োজনীয়, গত কয়েক মাসেরই এটা আমার রেকর্ড, গত কয়েক মাস ধরে নিত্য প্রয়োজনীয় বিষয় আসে কিনতে গেলেই কিন্তু দেখা যাচ্ছে 10,000 টাকার মতো আমার চলে যাচ্ছে এবং সেটা পুরো মাস কভার করছে না। এবং মাছ মাংস এগুলি চিন্তা করে খুব যে বেশি হাই ফান্ডা টাইপের বাজার তা না, একদম পরিমিত। এখন আপনি যদি চিন্তা করেন যে আমার পকেট ফাঁকা না আমার পকেট ভরা আছে, এটা শুনে মনে হবে ওরে বাবা 10,000 টাকার বাজার করে। এবারে সেটা আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করি, ধরে নেই একজন মধ্যবিত্ত পরিবারের সদস্যের বেতন হচ্ছে গিয়ে 50,000। তার যদি মাসে 15,000 টাকা যায় বাজারের পিছনে, সে বাসা ভাড়া দেয় কি, সে কিসে করে অফিসে যায় এবং তার কিভাবে সংসারটা চলে, আলটিমেটলি তার পকেটে কোনো সঞ্চয় থাকে কিনা, সেই ধরনের প্রশ্ন নিয়ে কিন্তু কেউ আলাপ করছে না। বাজার নিয়ে আমরা কথা বলছি, প্রয়োজনীয় আরো যেসব সরঞ্জামাদি আছে, যেমন বৈদ্যুতিক বিল বেড়েছে, গ্যাসের বিল বেড়েছে, এমন হেন কিছু নাই যেটার বিল বাড়ে নাই। সেটা এই বাজার নিয়ে তো আজকে আমরা কথা বলছি। হ্যাঁ, নিশ্চয়ই সবকিছুরই দাম বেড়েছে, কিন্তু এই মানে এই যে আপনার বাড়তি টাকাটা গুনতে হচ্ছে সেটা গেল 2-3 মাসে, তাই তো? না, আরো আগে থেকে আমার মনে হয় আরো বেশ কিছুদিন ধরেই বাড়ছে। বিষয়টা কি, আমরা যেটা করি, আমরা যখন বাজার করতে যাই এখনকার দিনের কিছু বিষয় যেটা হচ্ছে আমাদের যেটা লাগে আমরা কিনে ফেলি, তো এখন পর্যন্ত তো হাত একদম খালি হয়ে যায়। সেক্ষেত্রে মনে হয় কি যে আচ্ছা কিনে ফেলি, পরবর্তীকালে আমরা হিসাব করবো। হিসাবটা যখন মাস শেষে করতে যাই তখন এটা বেশ অনেক দিন ধরেই বেড়েছে, মানে 3-4 মাস না, আরো বেশি 6-7 মাস ধরে এটা বেড়েছে এবং বেশ ভালোভাবেই বেড়েছে, করোনা কালে আরো বেড়েছে। আমি জাস্ট একটা জিনিস বলি যে আজকে যদি আপনারা দেখেন সামাজিক মাধ্যমে একটা ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে টিসিবির একটি পরিসংখ্যান ঘুরে বেড়াচ্ছে। আমি জাস্ট একটা আপনাকে উদাহরণ দিব। আমি নিজে পুষ্টি বিজ্ঞানে পড়ালেখা করেছি, আমার পেশা যাই হোক না কেন, আমরা বলি ডাল হচ্ছে একদম ফাইনেস্ট উদ্ভিজ্জ প্রোটিন। সেই ডালের দামটা আমরা যদি দেখি, শুধুমাত্র ডালের দাম, মসুরের ডাল, সেটা ছিল 67 টাকা 50 পয়সা টিসিবির পরিসংখ্যান অনুযায়ী। বর্তমানে তা হচ্ছে 87 টাকা 50 পয়সা। শুধুমাত্র আমি আপনাকে ডালের হিসাবটা দিলাম। এবার টিসিবির পরিসংখ্যান যাই বলুক, আপনারা যারা বাজার করতে যান তারা তো এটা প্রতিনিয়তই আসলে ভুক্তভোগী, বাড়তি টাকা তো গুনছেনই আপনারা। আমাদের সঙ্গে শেখ জুলফিকারুজ্জামান জিল্লু আছেন, তিনি একজন শিক্ষক। তার কাছে তার বাজারে যাওয়ার অভিজ্ঞতাটা একটু জানতে চাই। শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। হ্যাঁ, জি বলছিলাম, হ্যাঁ এখন তো প্রতিটা জিনিসেরই দাম এখন অনেক বেড়ে গেছে, ঊর্ধ্বমুখী হয়েছে দাম। বিশেষ করে আপনার ভোজ্য তেলের দাম অনেক বেশি, আপনার চিনির দাম বেড়ে গেছে, তারপরে আছে আপনার আছে সয়াবিন তেল, সরিষার তেল, এগুলোর দাম তো অনেক বেশি, চিনির দাম বেশি। মাসে কেমন বাড়তি টাকা গুনতে হয়? মানে আগে যখন এসবের দাম বেশি ছিল না, একটা সহনীয় মাত্রায় ছিল, তখন আসলে কি পরিমাণ টাকা নিয়ে বাজারে যেতে হতো আর এখন কি করছেন? হ্যাঁ, এখন তো আসলে মানে প্রত্যেকটা জিনিসেরই দাম হচ্ছে 10 টাকা 20 টাকা এভাবে কেজিটি বেড়ে যাওয়ার কারণে হচ্ছে মানে আয় বাড়েনি, অথচ মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। সে কারণে আমাদের হচ্ছে প্রয়োজন
প্রকৃত প্রয়োজনটা মেটে না আর কি, না মিটিয়ে চলে আসতে হয় যেহেতু স্বল্প আয়ের মানুষ আমরা। জি, স্বল্প আয় সেটা তো একটা সংকটের জায়গায়। কে এম শাহজুল ইসলাম সাজু আছেন আমাদের সঙ্গে, তিনি পেশাজীবী, তাকে একটু জানতে চাই। সাজু, সংকটটা কি তাহলে মধ্যবিত্তেরই বেশি? আসলে উচ্চবিত্তের সংকট হওয়ার তেমন কোনো কারণ নেই। নিম্নবিত্ত আসলে আমরা যখন রিক্সায়ও চড়ি, রিক্সা ভাড়াটা কিন্তু আমরা ঠিকই আসলে বেশি দেই, যখন জিনিসপত্রের দাম বাড়ে সেও আমার কাছ থেকে চেয়ে নেয় 5 টাকা বেশি। বা মানে সংকটটা কি আপনি মধ্যবিত্তেরই বেশি দেখেন কিনা, নাকি সংকট সব লেভেলেই আছে? সংকটটা হলো সব লেভেলের না, নিম্নবিত্ত যারা আছে তাদের তো সংকট আছে। মধ্যবিত্ত আমরা যারা ছোটখাটো চাকরি করি বেসরকারি খাতে, আমাদের দেখা যায় যে 2-3 বছরে একই লেভেলে বেতন চলে, কিন্তু আমরা দুঃখজনক করে লক্ষ্য করি যে এই যে সবকিছুর দাম প্রতিনিয়ত বাড়ছে। আপনি আজকে বাজারে যাবেন, কালকে গিয়ে দেখবেন অন্য কথা। যেমন আপনাকে এই যে ব্রয়লার মুরগি, আমরা এই ব্রয়লার মুরগি কিনতাম 100 টাকা বা 120 টাকা, সেই ব্রয়লার মুরগি আমি গত সপ্তাহে কিনলাম 170 টাকা দিয়ে। তো এই ডিমের দাম, আপনার ডিমের দিনটা কিন্তু আমাদের প্রতিদিনের বাজার, এই ডিমের দাম আমরা ডিম কিনতাম 100 টাকায়, 95 টাকায়, সেই ডিম 125 টাকা কিনতে হয় ডজন। এরকম ভাবে আপনি সবকিছু, আমার কি বাচ্চা আছে, প্রাইমের দুধ কিনতাম 560 টাকা দিয়ে, এই দুধের এটার দাম 620 টাকা। টিস্যু কিনতাম 100 টাকা, ওই বাচ্চাদের টিস্যু, সেই টিস্যু 120 টাকা। তো এগুলাতে প্রত্যেকটা জিনিসের দাম হু হু করে বাড়ছে, কিন্তু আমরা কোনো নিয়ন্ত্রণ দেখছি না। কেউ আমাদের কথা শোনারও কেউ নাই, দেখারও কেউ নাই। আসলে মধ্যবিত্ত যারা আমরা আছি, আমাদের এখন বাঁচার উপায় নাই। মধ্যবিত্ত পরিবারগুলো, মানুষগুলো কিভাবে সংসার চালায় আসলে এইটা বোঝার দেখার কেউ নাই। আপনি বলছেন এইসব আপনাদের আমাদের মতো মধ্যবিত্ত যারা আমরা আছি তাদের কথা আসলে শোনার বা বোঝার কেউ নেই, সেই জন্য এই অনুষ্ঠানের আয়োজন। কেউ যদি একটু আমাদের কথা শুনতো বা বুঝতো, সেই জন্য এই চেষ্টাটা আমরা করছি। সাজু সাহেব, আমাদের সঙ্গে মাহবুবুর রহমান জাবেদ আছেন, তিনি একজন মুদি দোকানদার। তার কাছে আমি একটু জানতে চাই, জাবেদ সাহেব, এই যে জিনিসের দাম বেশি বা বাড়তি রাখতে হচ্ছে আপনাদের বেশ কয়েকদিন ধরে, এই নিয়ে কথা শুনতে হয় না আপনার? মানে ক্রেতাদের সাথে দোকানে বসে রাগারাগি হয় না কোনো ধরনের? ক্রেতারা ক্ষোভ জানায় না আপনাকে? আমরা তো বেশি দামে কিনে আনি দোকান থেকে, জিজ্ঞাসা করলে তারা বলে নাকি অনেক ভ্যাট বাড়ছে, তেলের দাম বেশি, এখানে সব ধরনের দাম বেশি। সেটা সরকারের দোষ সমান দিতে পারি, কারণ তেলের দাম বেশি থাকার কারণে জিনিসগুলোর দাম বেশি। জি, এটা আমি মনে করি। মানে ক্রেতারা কি বলে আপনাদের, মানে দোকানে যখন আসে ক্রেতার সাথে তো এক ধরনের কি দাম নিয়ে কি বাকবিতণ্ডা হয়? তারা তো বলতেছে যে এত দাম দিয়ে কি করে খাবো, আমাদের আয় কম। আমরা কি করবো, আমরা তো বেশি দামে কিনে আনি। আমাদের তো দোকান ভাড়া বাড়ে গেছে, বাড়িওয়ালারা ভাড়া বাড়াই দিচ্ছে, অ্যাডভান্সও বাড়াই দিচ্ছে। এখন আমরা কি করবো, আমরা তো আগের মতো লাভ করি। কিন্তু জিনিসপত্রের দাম বাড়লে আপনাদের লাভ হওয়ার কথা না, বেশি দামে বিক্রি করলে? জি, মানে জিনিসপত্রের দাম বাড়লে আপনারা বেশি দামে বিক্রি করবেন, আপনাদের তো লাভ হওয়ার কথা নাকি? হ্যাঁ, না, যেহেতু দাম বেশি বাড়লে আমাদের লাভ সীমিত হয়ে যায়, এটা আমাদের একবারে সীমিত লাভ হয়ে যায়, আমরা বিক্রি করতে পারছি না। আমাদের অনেক মানে ব্যবসা বাণিজ্য অনেক কম আগের থেকে। মানে দাম বাড়লে আসলে আপনাদের আখেরে আসলে খুব বেশি একটা লাভ হয় না, বিক্রি কমে যায়, সেই জন্য লাভটাও কমে যায়। লাভটা তাহলে কার হয় সেটা একটু খুঁজে বের করা দরকার। আমাদের সঙ্গে আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন আছেন, সাধারণ সম্পাদক, চাকতাই খাতুনগঞ্জ আর সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতি চট্টগ্রামে। আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আমজনতা বেশি দামে কেনে, মানে খুচরা বিক্রেতা বেচারারও যে খুব বেশি লাভ হয় তা কিন্তু না। আপনি নিশ্চয়ই মাহবুব সাহেবের কথা শুনেছেন, তার কথা শুনে তাই মনে হলো। মানে দিন শেষে তাহলে লাভটা কার হয়, আপনাদের নাকি? কেননা সিন্ডিকেট তো আসলে ব্যবসায়ীরা করে আর কি, লাভ কি তাহলে পুরোটাই আপনাদের পকেটে যাচ্ছে? ধন্যবাদ। আমি আজকে যমুনা টিভিকে আমার এখানে আমন্ত্রণ করার জন্য। যে এখানে যে সিন্ডিকেট বলতে আমাদের চাকতাই খাতুনগঞ্জের মধ্যে এরকম কোনো সিন্ডিকেট নেই। এখানে প্রত্যেক বছর এই আমাদের এই বছর লাস্টে এসে আমাদের পেঁয়াজের এবং বিভিন্ন দ্রব্যমূল্যে একটা সমস্যা হয় এই সময়ের মধ্যে। আপনি খেয়াল করে দেখেন, গত বছরে এই সময়ের মধ্যে আপনার আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একটু বাড়ছিল আমাদের করোনার কারণে।
এটা করোনার কারণে আমাদের পুরো বিশ্ব ক্ষতিগ্রস্ত। শুধু আমরা বাংলাদেশ বলি না, এখানে আমরা যারা আমদানিকারক এবং আমরা যারা সাধারণ ব্যবসায়ী, আমরা যারা বিদেশ থেকে মাল আনতেছে, এখন সব বিদেশের মধ্যে আপনার একদিকে আপনার জাহাজের ভাড়া বেশি, একদিকে তেলের দাম বেশি, একদিকে কন্টেনারের ভাড়া দ্বিগুণ। এখন আপনার আরেকদিকে মালের বুকিং অনেক বেশি। এর সাথে যোগ হয়েছে আমাদের দেশের যে ব্যাংকগুলি আছে, এই ব্যাংকের ডলার দাম বৃদ্ধি। এইসব সব কিছু মিলিয়ে একটা বাজারের মধ্যে একটা বাজারের মধ্যে প্রভাব সৃষ্টি হয়েছে। এই জন্যই বাজারটা, আর এখানে অনেক দিন আপনার লকডাউন ছিল। লকডাউনের কারণে এখানে আমাদের বিয়ে শাদী মেহজান এখানে সব কিছু বন্ধ ছিল। এখন সব কিছু আল্লাহর রহমতে স্বাভাবিক হওয়ার কারণে এখানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের একটু চাহিদা বেড়েছে। তার মানে চাহিদাটা বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিক বাজারটা হওয়াতে একটু বেড়েছে, জিনিসপত্রের দামটা অস্বাভাবিক হয়ে গেছে, তাই তো? আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, আপনার কাছে জানতে চাই, আপনি বলেছেন করোনার কারণে দাম বেশি, ডলারের শিপমেন্টের নানান কারণে দাম বেশি, কিন্তু আপনি যেহেতু একজন ব্যবসায়ী, বাজারের সাথে সংযুক্ত, আপনি বলতে পারবেন সবজির দাম কেন বেশি বলেন তো? মানে সবজি তো আর আপনাদেরকে আমদানি করতে হয় না, আপনি নিজেও নিশ্চয়ই বাজারে না গেলেও বাজার হয় আপনার বাসায়, সবজির দামটা কি করে বাড়লো? আপনার কোনো ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা আছে? অবশ্যই সবজিটা বাড়ার কারণ হচ্ছে যে আমাদের যে ঋতু পরিবর্তন হচ্ছে, এখন এই আমাদের অন্য বছর এই লাস্ট মৌসুমে বৃষ্টি হয় নাই। এখন আমার দেখা যাচ্ছে লাস্ট সময়ে এখানে বৃষ্টি হচ্ছে, এখন আপনার ওই ফসল নষ্ট হচ্ছে। এই যে আমাদের যে কৃষকরা যে কৃষি চাষ করে, যে এই সময় যে এই শাক সবজি যেগুলি উৎপাদন করতো, এগুলি এখন তো ওরা পারতেছে না। এখানে প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টির প্রভাবের কারণে এখানে ওই ফসল ক্ষয়ক্ষতি হচ্ছে, সেজন্য শাকসবজির দামও একটু বেশি। আমার মনে হয় আর 10-15 দিন পরে গেলে শাকসবজির দামও কমে আসবে। তার মানে আপনি বলছেন করোনা, প্রাকৃতিক দুর্যোগ, এসব কারণে আমাদের একদম নাজেহাল অবস্থা, সিন্ডিকেট বলে আসলে কিছু নেই, তাই তো? আসছি আমি এই বিষয়ে। আমাদের সঙ্গে মোহাম্মদ সিদ্দিকুর রহমান আছেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের তিনি। তার কাছে একটু জানতে চাই, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আপনি নিজে কি বাজার করেন? আপনার কোশ্চেন আমি শুনতে পাই। আপনি নিজে বাজারে যান কিনা, বাজার করেন কিনা, আপনার বাসার বাজার কি আপনি করেন কিনা? মনে হয় না আপনার ব্যস্ততা যে তাতে আপনি সময় পান। আমি বাজার সত্যি কথা আচ্ছা, আমি করিনি, কখনো বাজার করিনি। আচ্ছা, তাহলে বাজার বিষয়ে আজকে আলোচনা হচ্ছে। বাজার না করলে, আপনি যেহেতু শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আওয়ামী লীগের এত বড় একটি দলের, আপনাকে বাজার বিষয়ে প্রশ্নের উত্তর তো দিতেই হবে। এই যে আজকে পেঁয়াজের যে দাম এখন বাজারে আছে, এর থেকে আর বেশি হবে না, তবে আগামী 1 মাস নাজুক থাকবে, এই কথাটার মানে কি? বাণিজ্যমন্ত্রী নাজুক বলতে আসলে কি বুঝিয়েছেন, এটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। নাজুক শব্দটাকে বাণিজ্য মন্ত্রী বলেছেন না সেক্রেটারি সাহেব বলেছেন? আমার মনে হয় সেক্রেটারি সাহেব বলেছেন। আচ্ছা, আমরা হ্যাঁ, জি। একটা তেলে সয়াবিন তেল, পাম অয়েল, চিনি এদের শুল্ক হ্রাস করার জন্য অনুরোধ করেছেন এবং পেঁয়াজের ডিউটিটা অফ করে দিতে বলেছেন। এটা কিন্তু খারাপ বলেননি, এটা সরকারের আন্তঃ মন্ত্রণালয়ে আগে থেকেই ডিসিশন হয়ে থাকা উচিত ছিল যে এই সময়টায় পেঁয়াজ আমদানি করলে আমরা ডিউটি মওকুফ করে দিব। কারণ আমরা জানি যে কোন সময়টায় আমাদের এই পেঁয়াজের ঘাটতিটা হয়, এবং পেঁয়াজ একটা পচনশীল দ্রব্য, এটা 25% কিন্তু আপনার যা উৎপাদন হয় সেটাই আমাদের শর্টেজ থাকে, আবার তার উপরে 25% কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই জন্য পেঁয়াজের একটা সিজন কিন্তু আমরা জানি যে এই সময়টা আমাদেরকে পেঁয়াজ আমদানি করতে হবে। তাহলে সেই সময়টা যদি ডিউটিকে আমরা মওকুফ করে দেই এবং আমদানিটা ঠিকমতো করি আগে থেকে, তাহলে অনেকটা ম্যানেজ করা সম্ভব। এখন আমাদের পেঁয়াজটা আগামী 1 মাস পরের থেকে আসা শুরু করবে নতুন পেঁয়াজ, যার জন্য মাননীয় বাণিজ্য মন্ত্রী একথা বলেছেন। আর বাজার এখন ওই সেক্রেটারি সাহেবের ওই মিটিংয়ে আমি তো ছিলাম না, আমি বলতে পারবো না, তবে আপনাদের মিডিয়ায় দেখেছি
যে সেক্রেটারি সাহেব বলেছেন যে আরো 1 মাস হয়তো বাজার নাজুক অবস্থায় থাকবে, এই কথাটা বলেছেন, এটা সত্য। তবে কিন্তু- এখানে যে জি। আপনি আলাপ করছেন হ্যাঁ, সেই আপনি শেষ করুন। বিষয়টা যে আপনার যে সাপ্লাই চেইন, এই সাপ্লাই এবং ডিমান্ড এবং সাপ্লাই চেইন, এই তিনটা জিনিসকে, এই দুইটা জিনিস কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। সারা পৃথিবীতে এখন কিন্তু সাপ্লাই চেইনে সাংঘাতিক একটা খারাপ অবস্থা। শুধুমাত্র যে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে কথা বলছি তা না, প্রতিটা জায়গায় কিন্তু এখন আপনার সাপ্লাই চেইনের উপরে সাংঘাতিকভাবে প্রেসার আছে। ইভেন আমি যদি রপ্তানি করতে যাই, তাহলে যেখানে আগে একটা 40 ফিট কন্টেইনারের ভাড়া ছিল $2,000 থেকে $3,000, সেখানে সেই $14,000 আমাকে দিতে হচ্ছে। আবার ইম্পোর্ট যে করতেছে তারও কিন্তু সেই একই জিনিস দিতে হচ্ছে। এয়ারফ্রেটে মাল আনতে গেলেও এরকম 5-6 গুণ কিন্তু দাম বেড়েছে। সবচেয়ে প্রথম যেটা অসুবিধা সেটা হলো অয়েলের প্রাইস যখন বেড়ে যায় তখন পৃথিবীতে সবকিছু জিনিসেরই কিন্তু দামটা তার সাথে সাথে বৃদ্ধি পায়। তার কারণ হলো বা আমাকে ট্রান্সপোর্টেশনের কস্ট আছে, জাহাজেও তেল দিয়ে চলে, আবার এখানে ঢাকায় বা বাংলাদেশে ট্রাক দিয়েও চলে। এই দাম কিন্তু শুধু বাংলাদেশে যে বেড়েছে তা কিন্তু নয়, সারা পৃথিবীতেই একটা অস্থির অবস্থার মধ্যে কিন্তু এই কোভিডের পরবর্তী সময় হঠাৎ করে সাপ্লাই ডিমান্ড এত বেড়েছে যে সাপ্লাই দিয়ে মানুষ পারছে না। এটা কিন্তু সব জায়গায়, এটা শুধুমাত্র বাংলাদেশের বেলায় না। তবে হ্যাঁ, বাংলাদেশের 2-1টা জিনিস আমরা যেহেতু পার্শ্ববর্তী দেশ থেকে ইম্পোর্ট করি, দেখেন আজকে দুর্গাপূজার জন্য 7 দিন তারা পোর্ট বন্ধ করে দিয়েছে। তো আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু শুধু ঈদের দিন সকালবেলাটা বন্ধ থাকে, বাকি সময়টা কিন্তু পোর্টগুলো আমরা খোলা রাখি, কিন্তু তারা কিন্তু 7 দিন বন্ধ করে দিয়েছে। তো সেই জায়গার মধ্যে তো বাংলাদেশ সরকারের কিছু করার নেই। এখানে হ্যাঁ, আমাদের উচিত আমাদের বাইলেটারাল কথা বলে রাখা আগেই যে এই সময় তোমাদের দুর্গাপূজা হবে বা এই সময় তোমরা পোর্ট বন্ধ রাখবা, সেটা আমাদেরকে আগে নোটিশ করবা, এবং আমরা যেরকম খোলা রাখি তোমরাও সেরকম একটা সাপ্লাইয়ের কিন্তু ব্যবস্থা। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, পেঁয়াজ নিয়ে এই সময়টা গত বছর কি হয়েছিল আপনার নিশ্চয় মনে আছে, এবং পূজা হলে যে 7 দিন পোর্ট বন্ধ থাকবে এটাও নিশ্চয়ই নতুন নয়। আমরা আগে থেকে আসলে পরিকল্পনা ঠিকঠাক মতো নিয়েছিলাম কিনা সেইটা নিয়ে জনমনে এক ধরনের প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনি পরবর্তীতে দিবেন। আমি আসছি আপনার কাছে। আপনার কিছু পয়েন্ট নিয়ে আমার একটু অধ্যাপক ডক্টর এম শামসুল আলম আছেন আমাদের সঙ্গে, উপদেষ্টা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের, তার কাছে আমি জানতে চাই অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, এই যে কথাগুলো আসলো, মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বেশ কিছু কারণ দেখালেন যেসব কারণে আসলে আমাদের দেশে জিনিসপত্রের দাম বাড়ছে এবং যেটা অসহনীয় মাত্রায় পৌঁছেছে বলে আমজনতা মনে করছে। মানে তাদের এই যুক্তিগুলো আপনি কতটা মানতে পারছেন? আসলেই কি বিশ্ববাজার পরিস্থিতির জন্য এই অবস্থা, আমাদের দেশীয় অভ্যন্তরে কি আপনি কোনো ধরনের মিসম্যানেজমেন্ট দেখেন কিনা? আমি দুটো সাপ্লাই চেনের ব্যাপারটাই, যেহেতু সম্পাদক মহোদয় বলেছেন সাপ্লাই চেনের ব্যাপারটি, এটা একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়, কিন্তু সেই জায়গাটা আমাদেরকে দেখতে হবে যে ইম্পোর্ট গুডসগুলো যে আসছে বা মার্কেটে, যে সেই জায়গাটায় কোন কোন জায়গাতে অস্বচ্ছতা, অস্পষ্টতা এবং অসঙ্গতি রয়ে গেছে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে যে আপনার অভ্যন্তরীণ বাজারে সেখানে যে উৎপাদিত পণ্য, সেটা কৃষি পণ্যই হোক আর শিল্প পণ্যই হোক আর যেটাই হোক, সেইটা যে প্রক্রিয়ায় মার্কেটে আসছে, আমরা বরাবরই দেখে এসেছি যে গ্রোয়ার্স দাম পাচ্ছে না, হয়রাজ ভোক্তা অনেক বেশি দামে কিনতে হচ্ছে। এই সাপ্লাই চেনের বিভিন্ন জায়গায় পুলিশ থেকে আরম্ভ করে, লোকাল চাঁদাবাজ থেকে আরম্ভ করে, পাইকারি এবং খুচরা বাজারে চাঁদাবাজির কবলিত হয়ে ব্যবসায়ীরাও চাঁদাবাজির শিকার হচ্ছে, এবং এটা একেবারেই বলা যেতে পারে যে নিত্যদিনের স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এবং ছোট ছোট বাজারগুলো দেখা যাচ্ছে যে ইজারাদার যেমন ছিল তেমনি চাঁদাবাজিদের ইজারাতে চলে গেছে, এবং এখানেই দেখা যাচ্ছে যে প্রেডিটরি কস্টটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ এটা লুণ্ঠনমূলক ব্যয় আমরা বলে থাকি। এই ব্যয় বৃদ্ধির মাধ্যমে যে লুণ্ঠন হচ্ছে বিভিন্ন সাপ্লাই চেনের বিভিন্ন সেগমেন্টে, সেইটা নিয়ন্ত্রণের জন্য শাসন বিভাগের যেসব সংস্থা বা যেসব কর্তৃপক্ষ আছে তারা আসলে নিষ্ক্রিয়। যদি বাণিজ্যের ক্ষেত্রে বলি, ব্যবসার ক্ষেত্রে বলি, তাহলে রেগুলেটরি কর্তৃপক্ষ, রেগুলেটরি বডির কাজটা কি
সেইটা আগে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। প্রথমত আসেন ট্যারিফ কমিশন। ইম্পোর্ট যে গুডসগুলো আসে তারা কি দামে আনছে, কি মূল্যে তারা সরবরাহ করছে, তাদের লাভের পরিমাণ কত হচ্ছে, এটা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ার কথা, কিন্তু রাষ্ট্রের তাদের প্রতি কোনো নিয়ন্ত্রণ নেই। আপস্ট্রিমে যেসব আমদানিকারকরা, আপনি বোধহয় ওই বিষয়টা, আমি যদি একটু সহজ করে বলি, ওই বিষয়টা বোঝাতে চাচ্ছেন যে কে কতটুকু লাভ করবে, আসলে সেটার একটা নির্দিষ্ট সীমা পরিসীমা থাকা উচিত, তাই তো? প্লিজ আপনি বলুন। থাকা উচিত যদি বাজারে প্রতিযোগিতা না থাকে। যেহেতু বাজারে প্রতিযোগিতা নেই, বাজার একক কর্তৃত্ব সম্পন্ন হয়ে গেছে এবং ব্যবসায়ীদের একক নিয়ন্ত্রণে চলে গেছে। আপস্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে নানা রিটেলার থেকে, ডিস্ট্রিবিউটার থেকে, আমদানিকারক থেকে সমস্ত জায়গায় যে বাজার নিয়ন্ত্রণ করছে হচ্ছে ব্যবসায়ীরা। সুতরাং ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনতে হলে রেগুলেটরি বডিকে শক্তিশালী হতে হবে এবং আইন দ্বারা তাদেরকে নিয়ন্ত্রণের আওতায় আনতে হবে। টিসিবির কথা এসছে, টিসিবিকে কখনোই শক্তিশালী করা গেল না। বঙ্গবন্ধু সরকারের আমলে টিসিবির সৃষ্টি হয়েছিল, টিসিবি নানা অভিযোগে তখন অভিযুক্ত হয়েছিল, কিন্তু টিসিবি যদি বাজার নিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, তাহলে আজকে বাজারের প্রতিযোগিতা, অন্তত কিছুটা সুস্থ প্রতিযোগিতা আনা সম্ভব হতো। কিন্তু সে বিষয়টিও আমরা যথাযথভাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার জায়গাগুলো খতিয়ে দেখতে হবে এবং ভোক্তাদের আরও শক্তিশালী করতে হবে। সরকারকে ভোক্তাদের ওয়াচডগের ভূমিকায় আনতে হবে এবং যে সমস্ত কর্তৃপক্ষ এই সমস্ত দায়িত্বে নিয়োজিত আছে তাদেরকে ভোক্তাদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আপনি জেনে থাকবেন, আমরা বেশ কিছু কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছি। তাদের কর্তৃত্ব, তাদের ইনঅ্যাকশন, তাদের নিষ্ক্রিয়তা, ইভেন তাদের দুর্নীতিও আমরা উচ্চ আদালতে এনেছি। এগুলো আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখে থাকবেন। কিন্তু এগুলো যে পরিমাণে প্রশাসনিক পদক্ষেপ নেওয়াটা যে পরিমাণে ব্যর্থতার শিকার হয়েছে, সেই তুলনায় এই প্রক্রিয়া এবং পদ্ধতি খুবই সামান্য। তবে আমি মনে করি এটা দৃষ্টান্তমূলক। রাষ্ট্রের শাসন বিভাগ যেভাবে নিষ্ক্রিয় হয়ে গেছে, যেভাবে তারা আইন অমান্য করছে, যেভাবে তারা আইনের ঊর্ধ্বে নিজেদেরকে নিয়ে গেছে, এই জায়গাগুলো সার্বিকভাবে রাজনৈতিক সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে। আমার মনে হয় শাসন বিভাগ এবং ব্যবসায়ীদের দ্বারা রাষ্ট্র নিয়ন্ত্রিত হচ্ছে, সরকার নিয়ন্ত্রিত হচ্ছে। সরকারকে এই জায়গা থেকে উদ্ধার করে আনা আমি মনে করি জনগণের দায়িত্ব। জনগণকে এখন সরকারের সুরক্ষা দিতে হবে। সরকার জনগণকে সুরক্ষা দিতে পারছে না। জি, আপনার প্রশ্নের যে উত্তর পেলাম সেখানে আসলে বারবার আমজনতার শক্তির কথাটি উঠে আসছে। আমাদের সঙ্গে ABM মোশাররফ হোসেন আছেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তিনি বিএনপি। তার কাছে একটু জানতে চাই, ABM মোশাররফ হোসেন, করোনার কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়া, পরিবহন খরচ বেড়ে যাওয়া, তেলের দাম বাড়া সহ নানান এবং প্রাকৃতিক দুর্যোগ সহ নানান কারণে পণ্যের দাম বেড়েছে বলে মনে করছেন সিদ্দিকুর রহমান। কিন্তু আপনারা আজকে বললেন যে আপনারা মানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব আজকে বলেছেন যে সিন্ডিকেট জনগণের পকেট কেটে নিয়ে যাচ্ছে। আপনারা বাকি সমস্যাগুলোকে ইগনোর করে এটাতেই আসলে জোর দিয়েছেন। মানে সিন্ডিকেটের বিষয়ে আপনাদের কাছে কোনো নির্দিষ্ট তথ্য রয়েছে নাকি এগুলো আসলে বলার জন্যই বলেছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টিভির দর্শক শ্রোতা এবং যারা আজকে আমার সাথে আলোচনা করেছেন সবাইকে আমি ধন্যবাদ। হ্যাঁ, আজকে আপনি দেখবেন যে আমরা বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলেছি যে বাংলাদেশে এখন যেই সময়, যে আপনি দেখেন যে এই সময়ে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। আজকে মোটা চালের দাম 60 টাকা, প্রতি কেজিতে 6-7 টাকা বেড়েছে। এখন এই সরকারের খাদ্যমন্ত্রীকে, সে একজন ব্যবসায়ী, এখন সে কি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করবেন না সাধারণ জনগণের স্বার্থ সংরক্ষণ করবেন? এইটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বড় প্রশ্ন। যে কথাটি আমাদের এখানে ক্যাবের শামসুল আলম সাহেবও কিন্তু বলেছেন যে একটা সিন্ডিকেট কিন্তু টোটাল বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। এখানে জনাব সিদ্দিকুর রহমান সাহেব বলেছেন যে পেঁয়াজের দাম বেড়েছে বা আমদানি রপ্তানির ক্ষেত্রে একটি সংকট দেখা দিয়েছে, কিন্তু আমি তার সাথে অত্যন্ত বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। যেমন আমাদের বাংলাদেশে পেঁয়াজের যে চাহিদা, আমাদের পেঁয়াজের চাহিদা প্রায় 30 লক্ষ টন। আমরা কিন্তু বাংলাদেশে প্রায় 23 থেকে 25 লক্ষ টন আমরা উৎপাদন করি। সুতরাং আমাদের পেঁয়াজ শর্ট থাকার কথা সারা বছরে 5 থেকে 6 লক্ষ টন। অথচ আপনি দেখবেন, এবং এইটা তো একদিনে বাড়ার কথা না, হঠাৎ করে যদি যে কথাটি সিদ্দিকুর রহমান সাহেব বলেছে পূজার কারণে ইন্ডিয়ার সাথে 7 দিনের বন্ধ, কিন্তু আমার তো বাংলাদেশের মার্কেটের স্টক আছে, হুট করে তো আমার দামটা একদিনে বেড়ে যাওয়ার কথা না। এটা হলো যে একটা সিন্ডিকেট সুনির্দিষ্টভাবে এই কাজটি করে যাচ্ছে। আর আরেকটা সরকারের বড় দুর্বলতা যেটাই, যে সরকার যে বাজার মনিটরিং যে একটা সিস্টেম,
আমি দেখেছি এর আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের যে কম্পোনেন্টগুলি আছে তারা সবাই মিলে বাজার নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা করে, যার মাধ্যমে বাজারকে স্থিতিশীল রাখা যায়। কিন্তু এখন আপনি দেখবেন যে সরকারের সেই নিয়ন্ত্রণটা সম্পূর্ণভাবে আজকে কিন্তু ব্যর্থ হয়ে গেছে। কারণ এই সরকারকে নিয়ন্ত্রণ করে, যে কথাটি অধ্যাপক শামসুল আলম সাহেবও বলেছেন, যে আজকে ব্যবসায়ীরা এই সরকারকে কিন্তু নিয়ন্ত্রণ করে, যার কারণে ব্যবসায়ীদের স্বার্থটা আগে দেখে, এখানে জনগণ বা ভোক্তার স্বার্থটা কিন্তু তাদের কাছে মুখ্য নয়, যার কারণে প্রত্যেকটি জিনিসের দাম আপনি কিন্তু আজকে বেড়েই চলেছে। আপনি দেখেন যে গতকাল আপনি বলছেন জি এবিএম মোশাররফ হোসেন, তার মানে আপনি বলছেন যে ব্যবসায়ীদের স্বার্থ দেখতে গিয়ে আসলে বিষয়গুলো এমন হয়ে দাঁড়াচ্ছে। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, বিরোধী দলের ইঙ্গিতের সূত্র ধরেই যদি আপনাকে প্রশ্ন করি, খাদ্যমন্ত্রী যদি রাইস মিলের সাথে সংশ্লিষ্টতা থাকে আর বাণিজ্য মন্ত্রী যদি ব্যবসায়ীদের সাথে বা তার নিজেরই ব্যবসা থাকে, তাহলে জিনিসপত্রের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। বিরোধী দলের এই ইঙ্গিত নিয়ে আপনার মন্তব্য বা আপনার কি বলবো, মানে আসলেই কি তাই কিনা, এটা সত্যি বলে ভাববার কোনো অবকাশ আছে কিনা? বাণিজ্য মন্ত্রীর ব্যবসা হইল রপ্তানি, যে গার্মেন্টসের ব্যবসা করে, যে হসপিটালের ব্যবসা করে, যে স্কুলের ব্যবসা করে, তার ভোগ্যপণ্যের সাথে এই ব্যবসার কি যোগাযোগ? দ্বিতীয় কথা হলো যে খাদ্যমন্ত্রী কোথায় তার রাইস মিল দিয়ে কি সবকিছু করে ফেলছে যে তারা মন্ত্রিত্ব নিচ্ছে, এই জন্য তার এই জিনিসপত্রের দাম বাড়তেছে। জিনিসপত্রের দাম একটা সময় এসে প্রতি বছরই কিন্তু আমাদের এখানে বাড়ে, পেঁয়াজের দাম কোনবার আবার না বাড়ে। কিন্তু আমি এখানে অবশ্যই বলবো যে এটা ম্যানেজ করা সম্ভব। প্রথম থেকে যদি আমি জানি যে এই মাস থেকে এই মাস আমার পেঁয়াজের শর্ট করবে, কারণ 7 লক্ষ টন হোক, 25% যে নষ্ট হয়ে যায় সেটার কি করবেন আপনি? তো আপনার এখানে উনি বলছেন চাউলের দাম 67 টাকা হয়েছে, আপনি ধানের দাম যদি কম থাকে তাইলে আমরা বলি কি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার যদি ধানের দাম বেশি হয়, চাউলের দাম অটোমেটিক্যালি বেশি হবে, তাহলে এখানে কৃষক লাভবান হচ্ছে। তা আপনি কোন দিকে যাবেন? আপনি যদি একদিকে টান দেন তাহলে আরেক দিকে কমে যাবে, তো সেটা তো বিষয় না। বিষয়টা হলো এর মধ্যেও আমি শামসুল আলম সাহেবের সাথে একটু বিনয়ের সাথে বলতে চাই যে ব্যবসায়ীরা কখনো কন্ট্রোল করছে না, সরকার দেশ চালায়, ব্যবসায়ীরা ব্যবসা করে। ব্যবসায়ীরা যদি ব্যবসা না করতো তাহলে এই দেশই বা কিভাবে চলতো? কারণ ব্যবসায়ীরা ট্যাক্স না দিলে আপনি কিভাবে টাকা আসবে করতে? ব্যবসায়ীরা ট্যাক্স দিচ্ছে, ব্যবসায়ীরা রপ্তানি করছে, ব্যবসায়ীরা সব কিছু করছে। তাহলে ব্যবসায়ীরা ছাড়া কি আপনারা দেশ চালাইতে চান? ব্যবসায়ীদেরকে কন্ট্রোল করে সবাই জেলে নিয়ে যান, তারপরে আপনারা নিজেরা দেশ চালান, কিভাবে সম্ভব বলেন আমাকে? ব্যবসায়ীরা ব্যবসা করবে, সরকার যত সহায়তা দিবে, মনিটরিং করবে। এই মনিটরিং এর বিষয়টা আরো ভালোভাবে করা যেত। বিশেষ করে আমি বলবো যে পেঁয়াজের বেলায় অবশ্যই করা যেত, যেহেতু আমরা গত 2-3 বছর ধরে দেখে আসছি যে পেঁয়াজ একটা সময় এসে আমাদের এখানে শর্ট করে, আমাদের নতুন পেঁয়াজটা আসার আগে সেই সময়টায় অবশ্যই পেঁয়াজটা যদি আমরা মনিটর করতাম তাহলে হয়তো এর থেকে তার মানে মোহাম্মদ সিদ্দিকুর রহমান, পেঁয়াজের ব্যাপারে অন্তত পেঁয়াজের ব্যাপারে আপনি নিশ্চিত করছেন মনিটরিং এর অভাব ছিল। আন্তর্জাতিক বাজারের প্রভাবের চেয়ে আমাদের অভ্যন্তরীণ মনিটরিংটা বেশি জরুরি ছিল এবং এই কারণে এবারও এরকম দাম বৃদ্ধির দিকে আমরা যাচ্ছি। আমাদের সঙ্গে মাহবুবুর রহমান জাবেদ আছেন, তিনি একজন মুদি দোকানদার। মাহবুবুর রহমান জাবেদ, আপনারা নাকি পেঁয়াজের সাথে সাথে আদা রসুনের দামও বাড়িয়েছেন, মানে আদা রসুনের দাম তো আসলে পাইকারি বাজারে বাড়েনি, তাহলে খুচরা বাজারে কেন বাড়লো? আপনাদের মধ্যেও নাকি এক ধরনের সিন্ডিকেট তৈরি হয়েছে, আমরা সাংবাদিকরা খুঁজে পেতে একটু বের করেছি যে আপনাদের মধ্যে এক ধরনের সিন্ডিকেট তৈরি হয়েছে এবং আপনারা একটা পণ্যের দাম বাড়লে বাকি পণ্যগুলোরও দাম নিজেরাই বাড়িয়ে দেন, সেটা পাইকারি বাজারে বাড়ুক বা নাই বাড়ুক। সত্যি নাকি? আমি আগে বলছি আমরা হলাম খুচরা ব্যবসায়ী, এখন আমরা তো শ্যামবাজার কারণ বাজার থেকে পাইকারি দামে নিয়ে আসি, এখন তারা বেশি দামে কিনলে আমরা বেশি দামে বিক্রি করতে হয়। পেঁয়াজের দামের সাথে সাথে আদার দামটা বেড়ছে বেশি, রসুনের দামটা সামান্য কিছু বাড়ছে। তাদেরকে বলতে গেলে তারা বলে কি আমাদেরকে চিকিৎসা করে লাভ নেই, তো মোকামে আছে, মোকামে তারা জানে, আমরা কিভাবে জানি? তা আমরা বলি এইভাবে, কাস্টমার বলে এত দাম বাড়ছে কেন? আমরা বলছি যে এটা আমরা তো কিনে আনছি বেশি দামে, এখন তার আমরা বুঝতে পারি না কেন দাম বাড়ছে, কে সিন্ডিকেট করলো কে করলো না সেটা আমরা জানি না। সিন্ডিকেটের কথা কি আপনি শুনছেন নাকি, শুনেছেন কিনা সেটা বলেন? মানে খুচরা বিক্রেতাদের মধ্যেও নাকি সিন্ডিকেট হয়েছে?
সিন্ডিকেট তো কিছু করে বটে, এগুলো কিছু কিছু ব্যবসায়ী আছে বড় বড়, তারা কিছু সিন্ডিকেট করে, এগুলা আগুলো জানছি শুনছি, চোখে তো এখন দেখিনি। আপনি চোখে দেখেননি, মানে আপনি এটার সাথে সংযুক্ত নন। আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, আমাকে একটু বলেন, পেঁয়াজের সাথে সাথে আদা রসুনেরও দাম বাড়লো এবং এক্ষেত্রে আমরা দেখলাম যেটা জাভেদ সাহেব বললেন যে মোকামে গেলে তারা বেশি দামে কিনতে হয়, তাদের আসলে কিছু করার নেই, কাজে তাদের বেশি দামে বিক্রি করতে হয়। কিন্তু আদা রসুনের তো এখন কি কারণে আসলে দাম বাড়বে? মানে কি একটা জিনিসের দাম বাড়লে সাথে সাথে আরও দুটো জিনিসের দাম এমনি বেড়ে যায়, সেই কোনো প্রথা কি প্রচলিত হয়েছে নাকি বাজারে, আপনি জানেন নাকি? না না, আজকে তো 2 মাস ধরে যে আদা রসুনের যে দাম ছিল এখনও তো ওই দামেই আছে। এখানে আমাদের চাকতে খাদ্যের মধ্যে আদা রসুন যে আগে 100 টাকা ছিল, এখনও এভাবে আছে 105 টাকা। এই আপনার আগে চলতেছে রসুন, আদা চলতেছে 110 টাকা, এবং আরও মিয়ানমারটা আরও কম, আমাদের দেশেরটা আরও কম। আপনি চায়নাটা কিনতে গেলে আপনার 110 টাকা, কিন্তু আমাদের দেশেটা কিনতে গেলে আপনার 70-75 টাকার মধ্যে পাচ্ছেন। আপনার এই আদা রসুনের দাম তো বাড়া নাই, এই পেঁয়াজের দামটা বেড়েছে। ওখানে ইন্ডিয়ার মধ্যে বন্যা হয়েছিল, ওই জন্য এই আমাদের ব্যবসায়ীরা ওই প্রস্তুতি ছিল না বিদায় হঠাৎ করে বাজারটা বাড়ছে। এখন আবার বাজার কমতির দিকে। এখন আজকে আমাদের বাজারের মধ্যে প্রচুর পেঁয়াজ এসেছে ইন্ডিয়া থেকে এবং মিয়ানমার থেকে। এখন আপনারা যে বলতেছেন এখানে বাজারের মধ্যে 500 টাকা বাড়লে যে আপনারা যে যেভাবে আমাদের ব্যবসায়ীদেরকে যেভাবে আপনারা হেয় করেন, আপনারা তো একটা জিনিস দেখতেছেন না যে আজকে যে ঢাকা মহাসড়কের রোডে যে স্কেল বসানো হয়েছে আজকে 3 বছর ধরে, যে স্কেলের দ্বারাই আমাদের ঢাকা সিটিংয়ের সাথে এই যে 5-10 টাকা কেজিতে যে তারতম্য সৃষ্টি হচ্ছে, এটা তো আপনারা দেখতেছেন না। এই যে স্কেলের দ্বারাই যে সাধারণ ভোক্তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটা আপনার এখানে ঢাকা থেকে বা চিটান থেকে একটা গাড়ি গেলে এখানে তো ঢাকা সিটিংয়ের সাথে 10 টাকা তারতম্য আছে। এখানে তো স্কেলের কোনো প্রয়োজন ছিল না, হঠাৎ করে স্কেল একটা ঢাকা মহাসড়ক রোডে বসানো হয়েছে, আর বাংলাদেশে আর কোথাও স্কেল বসানো হয় নাই। এখানে আমাদের এখন মিয়ানমার থেকে পেঁয়াজ আসতেছে, মিয়ানমার থেকে পেঁয়াজ এখন আমাদের চিটংয়ে আজকে পেঁয়াজ বিক্রি হয়েছে আপনার 50 টাকা 52 টাকা, কিন্তু এখানে তো আপনার এই যে আপনার 13 পর্যন্ত যেতে পারতেছে না। আপনার তো আগে তো এখান থেকে তো আপনার 20 টাকা করে এখানে কন্টেনার করে যে মাল আসতো, এক কন্টেনার মালের মধ্যে 28 টন মাল, আপনার 24 টন 25 টন এভাবে মাল আসতো। এক কন্টেনার মাল এক গাড়ি নিয়ে চলে যেত। এখন তো আপনার 13 উপর নিয়ে যেতে পারতেছে না। এখানে এখন একটা কন্টেনার নিচ্ছে আপনার দুই গাড়িকে ভাগ করে। আপনাদেরও তো দেখি, আপনাদেরও আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, আপনারও তো দেখি অনেক সমস্যা, তো আপনারা এই সমস্যাগুলো নিয়ে নিশ্চয়ই সরকারের সঙ্গে বসেন, তারা কি আপনাদের সমস্যার সমাধান করছে না এরকম কিছু? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমাদের জেলা স্যারের মাধ্যমে আমরা চিঠি দিয়েছি, আমরা এখানে মানববন্ধন করেছি আমাদের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে। আমাদের তো অনেক কিছু করার পরও তো আমরা এটা কোনো সুরাহা পেলাম না। এটা তো আমাদের জন্য চাচ্ছি না, এটা চাচ্ছি আমরা জনগণের জন্য। এখানে স্কেলটা যদি বসানো যদি হতো, পুরো বাংলাদেশে যদি স্কেল যদি বসানো হয় তাহলে সমস্যা নাই। আপনাদের এই সমস্যার কথা নিশ্চয়ই সিদ্দিকুর রহমান সাহেব শুনেছেন এবং তিনি নিশ্চয়ই জায়গা মতো পৌঁছেও দিবেন, সেই আশা আমরা করতেই পারি। রুম্পা সৈয়দা, ফারজানা জামান, যেটা আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বললেন যে একটা জিনিসের দাম 5-6 টাকা বাড়লেই আমরা ব্যবসায়ীদের দোষ দিতে থাকি, একটা জিনিসের দাম বাড়লেই কি আসলে আমরা দোষ দিই? না, এটা তো আসলে একটা জিনিস তো কখনো বাড়ে না, বাড়ে তো আসলে একসাথে সবগুলো একসাথে দাম বাড়ছে। আর নাম্বার 1, আমি এতক্ষণ ধরে আলোচনাটা শুনলাম, যেটা আমরা সবসময় প্রতি বছর একই আলোচনা শুনি, এই সিন্ডিকেট সেই সিন্ডিকেট, আমরা জানি মৌসুমে থাকে না, এটা থাকে না। আমরা তো খুব ক্ষুদ্র টাইপের মানুষ, আমরা এত বড় আলোচনায় যাব না, কিন্তু আমার কথা হচ্ছে যদি সিন্ডিকেট থেকেই থাকে, আমরা যদি জানি সিন্ডিকেট থেকে থাকে, সেটা নিয়ে কেন অ্যাকশন না হয় না? কারণ আমাদের মধ্যবিত্তরা তো আমরা সবসময় একটা যে বলে না যে চিপায় পড়ে থাকে, আমরা তো সারা জীবন চিপায় পড়ে আছে, এবং মানি ব্যাগেও কিছুদিন পরে আমাদের বাজার থাকবে না, আমাদের বাজার থাকবে হচ্ছে দেশলাইয়ের কৌটাতে।
এরকম অবস্থা। আমরা সবকিছু জানি, প্রতি বছর একই জিনিস নিয়ে আলাপ হচ্ছে, প্রতি বছর দাম বাড়ছে, প্রতি বছরই সংকট তৈরি হচ্ছে, প্রতি বছর একটা সিন্ডিকেট দেশ ব্যবসায় চালায় কিনা বা কিছু চালায় কিনা এটা নিয়ে একটা তর্ক বিতর্ক হচ্ছে, এবং আলোচনার প্রেক্ষাপট বাজার থেকে গিয়ে সিন্ডিকেট হয়ে ব্যবসায়িত হয়ে আবার আমাদের কাছে ফেরত আসছে, কোনো সমাধান হচ্ছে না। আবার আমজনতার ঘাড়ি গিয়েই পড়ছে। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আপনি নিশ্চয়ই আমি সময় পেলে আসবো আবার আপনার কাছে। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আপনি নিশ্চয়ই রুম্পার ক্ষোভটা শুনলেন। সিন্ডিকেট আছে যদি আমরা জানি, আসলে ব্যবস্থা হচ্ছে কিনা। একে তো পুরান সিন্ডিকেটের ঝামেলা তো আছেই, নতুন করে আবার এই যে এতদিন বড় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কথা শুনেছি, এখন আবার খুচরা বাজারেও নাকি সিন্ডিকেট গড়ে উঠেছে। মানে একটি পণ্যের দাম বাড়লে তারা পাইকারি বাজারে বাড়েনি এমন পণ্যেরও দাম বাড়িয়ে দেয়। আগের সিন্ডিকেটেরই সুরাহা হলো না, এখন যদি নতুন করে সিন্ডিকেট হয় সেটা আসলে কি করে সামলানো সম্ভব? এইরকম যে সিন্ডিকেট আছে, এই শব্দটা তো প্রতিটা সেক্টরের বেলায় আমরা ছোটবেলার থেকেই শুনে আসতেছি, কিন্তু কই আজ পর্যন্ত তো কোনো একটা সিন্ডিকেট এইভাবে ধরা গেল না। যারা জানেন এখানে সিন্ডিকেট আছে, আজকে বিএনপির আপনি বললেন যে রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে সিন্ডিকেট আছে, তাহলে উনি সিন্ডিকেটদের নাম দিয়ে দেয়, সরকার ব্যবস্থা নেয় কিনা সেটা দেখুক। তো সেইভাবে সিন্ডিকেট ধরায় না দিলে, আমরা যদি সিন্ডিকেটকে ধরায় না দিতে পারে তাহলে সরকার তো ব্যবস্থা নিতে পারবে না। দ্বিতীয় কথা হলো যে আপনাকে একটা জিনিস আমরা কোনোভাবেই একমত হতে পারছি না এখানে আলোচনায়, যে ওয়ার্ল্ড মার্কেটে প্রতিটা জিনিসের দাম বেড়েছে, ট্রান্সপোর্ট কস্ট বেড়েছে, তেলের দাম বেড়েছে, এই বিভিন্ন জিনিসের সাথে কিন্তু যোগ আছে এই জিনিসপত্রের দামের। দ্বিতীয় কথা হলো এই সময় আমাদের বর্ষার মৌসুম, ঠিকমতো আমাদের ফেরিগুলো কিন্তু চলাচল করতে পারে না, এবং অনেক জায়গা থেকে অনেক জায়গায় মালপত্র কিন্তু নিয়ে যেতে পারে না। সব কিছু মিলিয়ে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। চট্টগ্রাম পোর্টে ঠিকমতো মাল আনলোড করতে পারে না, বিভিন্ন জিনিস কিন্তু একটু যদি আপনি সবগুলো না বলেন, না বুঝতে চেষ্টা করেন, শুধুমাত্র যদি বলেন যে বাজারে দাম বেড়েছে, বাজারে দাম বেড়েছে, কত পার্সেন্ট আপনি খরচ করেন টাকা, তার কত পার্সেন্ট কোন জিনিসে বাড়ছে। আমরা যদি বলি যে পেঁয়াজের দামটা বেড়েছে, ঠিক, এটা আমি অস্বীকার করব না, এটা ম্যানেজ করাও সম্ভব ছিল হয়তো। গত বছর অনেক দেখছেন এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই কিন্তু উনি নিজ থেকে অর্ডার দিয়ে কিন্তু পেঁয়াজ মিশর থেকে বাই এয়ারেও কিন্তু বাংলাদেশে পেঁয়াজ আনা হয়েছে, তারপরেও চেষ্টা করা হয়েছে। এখন হয় কি, যেসব দেশ উৎপাদন করে তারা হঠাৎ করে যখন মনে করে যে সেটা আমাদের পাশের দেশ হোক, অন্য দেশ হোক, যে কেউ, তারা তাদের ব্যবসায়ীরা আস্তে করে তারা দাম বাড়িয়ে দেয়। এলসি দেওয়ার পরেও কিন্তু তারা মালটা ডেলিভারি দেয় না, সেখানে আপনার কিছু করার থাকে না, সেখানে কিছু করার থাকে না। সিদ্দিকুর রহমান, একটা কথা আমাকে একটু বলেন, এই যে এনবিআর কে পেঁয়াজ আনতে শুল্ক কমানোর কথা বলা হচ্ছে, আজকেও আপনি জানেন যে মিটিং শেষে এই আবেদনটাই করা হয়েছে, সেটাও নাকি ব্যবসায়ীদের আরো লাভ করার সুযোগ করে দেবার জন্য। আসলে কি তাই নাকি? গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কথা ঘুরছে ফিরছে যে এই আবেদনটাও করা হয়েছে ব্যবসায়ীদের সুবিধার জন্যই। আমি আপনাকে বলি, যতটুকু কমাবে, ততটুকু যদি আবার বাজারে দাম না কমে তাহলে কমাবে কেন? যতটুকু কমাবে ততটুকু অবশ্যই বাজারে দাম কমতে হবে, সেটা বাজার মনিটর করতে হবে বাণিজ্য মন্ত্রণালয়কে এবং ভোক্তা অধিকারকে। তাদের কম্পিটিশন তারা যদি মনিটর না করে তাহলে সরকার কেন রাজস্ব হারাবে? আমরা তো দুই দিকে লস করতে পারি না। একটা হলো আপনি আমি সবাই কিন্তু ব্যবসায়ী, আমরা যে মাঝে মাঝে বলি ব্যবসায়ী ব্যবসায়ী, ব্যবসা কে না করে? যে লোকটা ধান বিক্রি করে সেও তো ব্যবসা করে, যে কৃষক সেও ব্যবসা করে, কারণ সে বাজারে গিয়ে ধান বিক্রি করতেছে বা ধান বিক্রি করে সে অন্য জিনিস ক্রয় করতেছে, তাহলে সে ব্যবসা করতেছে না? প্রতিটা লোক কিন্তু ব্যবসায়ী, সামহাও কোনো না কোনো ভাবে প্রতিটা লোক ব্যবসায়ী। তাহলে শুধু শুধু প্রথমবারেই কথা বলে ব্যবসায়ীরা করতেছে, ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেছে, এই জিনিসগুলো আমাদের মন মানসিকতা পরিবর্তন, আমাদের মন মানসিকতার পরিবর্তন বলে আপনি জরুরি বলে মনে করেন? নাই, আমি সেটা কিন্তু বলবো না। আমাদের ব্যবসায়ীদের ক্ষেত্রেও আমাদের নীতি নৈতিকতার অভাব আছে, আবার সাথে সাথে আমাদের এই যে কনজিউমার বা যারা আছেন তারাও একটু অল্পতেই অনেক সময় আপনার রিঅ্যাক্ট করেন। তার মানে গলদ আছে, এবং এই গলদগুলো একই গলদ বারবার হচ্ছে কিনা সেটাই আসলে দেখার বিষয়। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, কোনো কারণে কি মনে হয় যে আমরা ভোক্তা যারা আছি তারা একটু অবুঝ, আমাদের আরেকটু আসলে রিঅ্যাকশন দেখানোর ক্ষেত্রে আরেকটু আসলে সচেতন হওয়া উচিত?
আমি মনে করি আরও কঠোর রিয়াকশন দেখানো উচিত এবং ভোক্তারা যে কোনো সময় তারা ব্যবসার জন্য হুমকি হতে পারে, এটা ব্যবসায়ীদের বিবেচনায় আসলে এটা নিয়ন্ত্রণ হতো। যদি তারা ক্রয় বর্জন করত, যদি আজকে মহাত্মা গান্ধীর মতো বলতো ভোক্তা সংগঠনের তরফ থেকে যে আমরা 7 দিন এই পণ্য কিনব না, তাহলে ব্যবসায়ীরা সতর্ক হতো। এই অনুশাসন, এই ইম্প্যাক্ট থাকা দরকার আমি মনে করি। প্রথমত যে বিষয়টি আসছে, আমি দুটো কথা দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। চালের দাম সরকার নির্ধারণ করে দিল 35 টাকা, সেই চালের দাম 50 টাকা থেকে নামানো গেল না, যেটা এই যে অবসরে কত হাজার কোটি টাকা লুটে নিয়ে চলে গেল, এটার একটা কি তদন্ত হওয়া দরকার ছিল না? এটার কি একটা বিশ্লেষণ হওয়া দরকার ছিল না? আলু আছে, এইরকমই একটা অনুষ্ঠানে আমরা বলে এসেছিলাম যে ডিসিকে বলা হোক যে কোল্ড স্টোরেজ ভেঙে আলু বাজারে নিয়ে আসা হোক, কারণ দেশের প্রচলিত আইনে মজুতদারিটা অন্যায়, এটা একটা ফৌজদারি অপরাধ। যারা এই ধরনের মজুতদারি করে বাজারের উপরে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, আলুর দাম বাড়িয়ে নিয়েছে, আলু গুদামে আছে বাজারে নেই, এইভাবে ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করেছে, কিন্তু কোনো একটা পদক্ষেপ নেওয়া হয়নি। এবং তাদেরকে বলা যেতে পারে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে প্রচ্ছন্ন না দৃশ্যমান সহযোগিতা দেওয়া হয়েছে। এত বড় একটা অপরাধ করেছে, এইভাবে দাম বাড়িয়ে নিয়ে যে এই এক একটা পণ্য এক এক সময় সাইক্লিক অর্ডারে আসছে, ঈদ পূজা পার্বণ বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে এসব অজুহাতে দাম বেড়ে যায়। এখন দেখা যাচ্ছে যে 1-2 মাস আগেই বাড়িয়ে দেওয়া হয়। এই যে সামনে আপনার বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব আসছে, গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব আসছে, সরকারের মধ্যে কথা হচ্ছে যে গণশুনানি ছাড়াই হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হবে। এই যে দাম বৃদ্ধির অজুহাতে আবার কিভাবে মূল্য বৃদ্ধির অভিঘাত আসবে, আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন? এই যে বিষয়গুলোকে নিয়ে আমরা প্রতিনিয়ত যে লুণ্ঠিত হচ্ছি, এই শব্দটা এখন ব্যবহার করাটা অতি জরুরি হয়ে গেছে, যে আমরা বিভিন্ন পর্যায় থেকে লুণ্ঠিত হচ্ছে। প্রতিকারের জন্য কোনো অফিসে গেলেও সেখানেও আমাদের ঘুষ দিতে হচ্ছে। আমরা আবেদন করছি প্রতিকার জন্য, নিষ্ক্রিয়। হাইকোর্ট নির্দেশ দিচ্ছে যে 45 দিনের মধ্যে সমস্ত কিছু ডিসপোজ আপ করতে হবে। কোনো নাগরিকের তরফ থেকে যদি কোনো অভিযোগ আছে, কোনো অ্যাপ্লিকেশন আছে, প্রশাসনিক কর্তৃপক্ষ তারা কোনো জবাবই দেয় না। আমার পয়সায় তার বেতন হয়, করের টাকায় তার বেতন হয়। এত বড় অধ্যত্ত, এত বড় রাজকীয় চাল, এত বড় নবাব পুত্রের মতো আচরণ এই সমস্ত কর্মকর্তা কর্মচারীরা কিভাবে করে? যদি আজকে তাদের দায়বদ্ধতা থাকতো, তারা যদি সত্যি পাবলিক সার্ভেন্ট হতো, তাহলে কি এগুলো তারা দেখতো না? তাদেরকে চাকরিচ্যুত হওয়ার কথা ছিল না? হয়নি। এখন এক অধিদপ্তরের কর্মচারী সম্পর্কে দুদক থেকে এসছে, 1.5 বছর আগে সে দুদক থেকে চার্জশিট দেওয়া হয়েছে, তাকে সাসপেনশনে রাখা হয়নি, বরঞ্চ তাকে প্রমোশন দেওয়া হয়েছে। এই সমস্ত কাণ্ড কারখানা চলছে, কেউ দেখার লোক নেই। তার মানে আপনি দায়বদ্ধতার অভাব দেখেন ডক্টর এম শামসুল আলম, তাই তো? আমি এবিএম মোশাররফ হোসেনের কাছে একটু যাই এবং তার কাছে আমি একটু জানতে চাই, এবিএম মোশাররফ হোসেন, আজ রিজভী সাহেব বলেছেন যে আগে যারা ক্রেতা মানি ব্যাগে করে টাকা নিয়ে যেতেন আর চটের ব্যাগে ভর্তি করে বাজার নিয়ে আসতেন, এখন যে পরিস্থিতি, বাজারের যে অবস্থা, চটের ব্যাগে করে টাকা নিয়ে যেতে হবে আর মানি ব্যাগে করে সবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস বাসায় আনতে হবে। মানে পরিস্থিতি কি আসলে এতটা নাজুক কিনা? মানে যদি এতটা নাজুকই হয়, তাহলে আপনারা একটি বড় বিরোধী দল হিসেবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে আপনারা যতটা সরব, পণ্যের দাম বেশি নিয়ে তো আপনারা জনগণের পাশে সেভাবে কি দাঁড়িয়েছেন? আপনি যে কথাটি বলেছেন, আসলে যে কথাটি আমি বিভিন্ন বক্তার বক্তব্য শুনে, আমাদের এখানে এক আপাও বক্তৃতা বললেন যে উনি নিজে ভুক্তভোগী, যে নিজে প্রতিনিয়ত বাজার করেন, যার জন্য নিজে তার কষ্টটা কিন্তু উনি বোঝেন। তা বাংলাদেশ আজকে যে কথাটি বলা হচ্ছে যে এই সরকার, বিশেষ করে যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধতা থাকে না, জনগণের কাছে কোনো জবাবদিহি থাকে না, তার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেখানে কিন্তু অনিয়ম দুর্নীতি এগুলি হয়ে থাকে। যেমন আপনি দেখেন যে কথাটি আমরা এখানে বারবার এখানে আওয়ামী লীগের প্রতিনিধি জনাব সিদ্দিকুর রহমান সাহেব বলেছেন যে আমরা জানি যে অক্টোবর নভেম্বর 2 মাসে পেঁয়াজের দাম বৃদ্ধি পায়। তো সরকারের টিসিবি আছে, সরকারের অন্যান্য সংস্থাগুলি আছে, তারা যদি আমাদের এই 1 মাস বা 2 মাসে কত লক্ষ টন আমাদের পেঁয়াজ দরকার হতে পারে, টিসিবির মতো একটি সরকারি প্রতিষ্ঠান কি সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না, নাকি তাদের কর্তৃত্ব তারা হারিয়ে ফেলেছে? কারণ যে কথাটি বারবার বাংলাদেশের বিভিন্ন কর্নার থেকে বলা হচ্ছে, আজকে আমাদের দিকে শুধু বলা হচ্ছে যে বিএনপি বলে না, আমরা বলি না, আজকে এই সরকারকে নিয়ন্ত্রণ করে সম্পূর্ণ ব্যবসায়ীরা এবং আমলারা। সেই আমলারা যেভাবে বলে
ব্যবসায়ীরা যেভাবে বলে সরকার তাদের স্বার্থ দিকে সংরক্ষণ করে। আজকে দেখেন, আমরা গতকালকে দেখলাম এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। দেশে এমন কি পরিস্থিতি তৈরি হয়েছে যে হঠাৎ করে গ্যাসের মূল্য বৃদ্ধি করতে হবে? হয়তো আওয়ামী লীগের কোনো ব্যবসায়ী সিন্ডিকেটের কোনো স্বার্থ রয়েছে বলে আজকে সরকার কিন্তু তাদের স্বার্থটাকে বাস্তবায়ন করার জন্য এই কাজগুলি করছে। এখানে অনেকগুলি কথা বলা হয়েছে যে আজকে এই সরকারের কোনো জবাবদিহিতা নাই। আমরা দেখেছি যে আজকে আপনি জবাবদিহিতার অভাব দেখছেন। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আমি একটু বাজারে এলএনজির দাম যেটা যত বাড়ছে তার জন্য এখানে বাড়ানো হচ্ছে। এটা তো ইন্টারন্যাশনাল বাজারে যদি বিশ্ব বাজারের কথা আপনি বলছেন। আমি এবিএম মোশাররফ হোসেন, আমি একটু সিদ্দিকুর রহমানের কাছ থেকে আপনার এই কথাগুলোর জবাব একটু চাই। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আমি আপনাকেই সময় দিচ্ছি। কম সময় দিলে তাই বলতে পারবো না। আপনাকে তো আমার এত কম সময়, আমাকে এভারেজ তো টাইম দেবেন না, কিন্তু আপনি বলতে পারবো। আমি আপনাকে আর 30 সেকেন্ড সময় দিতে পারি। জি, এবিএম মোশাররফ হোসেন, কথাটা শেষ করুন। যে আপনি আরেকটি কথা বলবেন। আজকে যে কথাটি শামসুল আলম সাহেব বলছে যে আজকে এই সরকার কিছু লোককে তাদের প্রশ্রয় নিয়ে এমন অবস্থা করছে। আজকে দেখেন আপনার বাংলাদেশের ব্যাংকগুলি কারা লুট করেছে, তাদের কিন্তু ব্যবস্থা নেই। শেয়ার বাজার কারা লুট করে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। বরং আমরা দেখেছি যে অর্থমন্ত্রী বলেছে তারা এমন রাঘব বোয়াল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার মতো ক্ষমতা আমাদের নাই। কারণ যারা এইসব ঘটনার সাথে জড়িত, এই সরকার কিন্তু তাদেরকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখে গেছে। আমরা এবিএম মোশাররফ হোসেন, আমরা কাঁচা বাজারেই থাকতে চাই। আমরা আসলে শেয়ার বাজার বা অন্য বাজার না ঘুরে আমাদের যে নিত্য প্রয়োজনীয় বাজার সেখানেই আমরা থাকতে চাই। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, এই যে সবাই মনে হচ্ছে আলোচনায় আপনি এবং আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন ছাড়া বাকি সবাই কেন জানি সিন্ডিকেট দেখতে পাচ্ছে, আপনারা দুজন কেবল দেখতে পাচ্ছেন না, এমন কি আমজনতার ভাববার কোনো সুযোগ আছে কিনা? যারা আসলে দেখা দরকার তারা কেন জানি এই বিষয়টি দেখেও দেখছেন না? আপনি ইউনিয়ন পর্যায় থেকে ঢাকা শহর পর্যন্ত, রাজধানী পর্যন্ত সব জায়গায় কিন্তু বিভিন্নভাবে এই যে বিএনপিরও কমিটি আছে, আওয়ামী লীগেরও আছে, সরকারেরও আছে। তাহলে যদি কোথাও এরকম থাকে সিন্ডিকেট, তাহলে সেটা কেন তারা দেখিয়ে দিচ্ছে না, কেন নাম দিয়ে দিচ্ছে না কেন? আমরা অবশ্যই, সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। সিদ্দিকুর রহমান, এই দায়িত্ব তো আসলে সরকারেরই প্রতি বছর। আচ্ছা, আর যদি সিন্ডিকেট নাই থাকে, আপনারা দেখতে পাচ্ছেন না, অন্যদেরকে আপনারা বলছেন, অনুরোধ করছেন যেন খুঁজে বের করে দেয়। আপনারা যদি দেখতেই না পান, তাহলে প্রতি বছর ঘুরে ঘুরে একই কাণ্ড কেন হচ্ছে? প্রতি বছর ঘুরে ঘুরে কোনো মৌসুমি সবজির দাম কেন বেড়ে যাচ্ছে? না, সেখানে এগুলো তো ট্রান্সপোর্টেশন কস্টের জন্য এবছর তেলের দাম বাড়ছে হঠাৎ করে অনেকদিন পরে। তারপরে আপনার বৃষ্টির সিজন শেষ হলে পরে আবার দেখবেন সব সবজির দাম কমে গেছে। এটাই স্বাভাবিক। এই অক্টোবর নভেম্বরের পরে আপনি তো নভেম্বর থেকে আপনি সবজির দাম দেখবেন আবার তখন বলবেন যে সব দাম কমে গেছে। যেভাবে আমরা ওই যে বিভিন্ন জিনিসের কথা বলি সেই যাই হোক, এটার কথা না। কথাটা হলো আমরা সবাই এদেশের মানুষ, আমরা চাই সবাই এদেশ ভালো। যারা অন্যায় কাজ করে তাদেরকে আমরা কখনো সাপোর্ট করি না। যদি তাদেরকে আমরা পাই, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেব। যদি আপনারা তাদেরকে পান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরাও আশা করি তাদেরকে খুঁজে পাওয়া যাক এবং আমজনতার ভোগান্তির অবসান হোক। আমজনতার শক্তি বড় শক্তি, আমজনতার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।